আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৫৫। লিখেছেন ইলমা বেহরোজ। অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা তার ঝাঁপে থেকে অন্ধকার নিয়ে এসে ঝপ করে রাত নামিয়ে দিল। বিদ্যুৎও চলে গেল। পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো। প্রেমা পড়ছিল, পূর্ণা শুয়ে আছে। পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিল। এরপর বলল, আপা, সন্ধ্যায় নামাজ পড়োনি? তুই পড়, আমি দেখছি। পদ্মজা পূর্ণার শিয়রে বসে কাশি দিল। পূর্ণার মনোযোগ পেতে পূর্ণার সাড়া পাওয়া যায়নি। বেঘোরে ঘুমাচ্ছে। সেদিন ঘটনার ৬ দিন কেটে গেল। পূর্ণা স্বাভাবিক হতে ২ দিন লেগেছিল। ২ দিন ঘর থেকে বের হয়নি। কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে। খুব জ্বালাতন করে। আপা আপা করে কাঁদে। পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে। কষ্ট হয়। পদ্মজার বুকে ভারী হয়ে আসে। পূর্ণার গায়ে লেপ দিয়ে জড়িয়ে দিল। তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করল, প্রান্ত কোথায়? লাহারি ঘরে। কি করে ওখানে? মজা করে বলছিস কেন? হিবিজিবি বানাতে বানাতেই একদিন চমক দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে। বিরক্ত করিস না ওকে, ওর মতো সময় কাটাতে দিস। কে যায় ওর বিরক্ত করতে? আমি আমার পড়া নিয়ে আছি। কথা শেষ করে প্রেমা পড়ায় মনোযোগ দিল। পদ্মজা মুচকি হাসল। প্রেমাকে খুব ভালো লাগে তার। মেয়েটা লাজুক না, শুধু ভীষণ বুদ্ধিমতী বটে। চাল চলন আকর্ষণ করার মতো। বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছিল। পদ্মজা রাগী স্বরে বললেন, চেষ্টা করলে রাতের বেলায় কি করছেন আপনি? বিশ্রাম নিন এখন। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন। বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো। সারাদিন কাজ করলেন, এখনো করবেন। বিকেলে এইসব রান্না করলেন। যতদিন গ্রামে আছি আমি এই সেলাই টেলাই যেন আমি না দেখি। বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কাঁথা কেড়ে নিল। বাসন্তীর কোনো কথা শুনেনি। আলমগীরের ভেতর কাঁথা সুতা সুই রেখে বলল, যতদিন আছি আমি এগুলো বের করতে যেন না দেখি, বুঝছেন? আমার কি আর কিছু বলার আছে? পদ্মজা হেসে ফেলল, সঙ্গে বাসন্তীও। আমিরের আলমগীর পরনে বেশ দামি প্যাকেট, পায়ে বুট। সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে। পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করল, সব ঠিক হয়েছে? আর একদিন পরেই কিন্তু। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খেতে দাও। বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন। দিচ্ছি বাবা, আমি যাচ্ছি তো, বলল পদ্মজা। তুমি জামাইকে নিয়ে কলপার যাও, দেখো জুতার কাদা লেগে আছে। সঙ্গে সঙ্গে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো। আমিরও তাকালো। পদ্মজা আক্ষেপের সুরে বলল, এত কাদা দিয়ে ঘরে ঢুকলেন কেন? আমির তাড়াহুড়া ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। অপরাধীর স্বরে বলল, দুঃখিত আমি। আসন কলপার। কুয়াশার চারদিক ঝাপসে আছে। কুয়াশার স্তর এতই যে ৫-৬ ফুট দূরের কিছু দেখা যাচ্ছে না। পদ্মজা কল চাপছে। আমির জুতা থেকে কাদা ধুয়ে ফেলছে। কলের পানি কুসুম গরম। শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ। আমির বলল, পূর্ণা কি ঘুমিয়ে গেছে? ঘুমাবেই তো। প্রতিদিন সন্ধ্যায় আজান পড়তেই ঘুমিয়ে পড়ে, আর ফজরের আজানের আগে থেকে পক পক শুরু করে।
ঘুমাতে পারি না। পদ্মজা শব্দ করে হাসল। ঠিক এই তো করে ফজর, কিসের ঘুম, বনের পক্ষেই তো নিবা। ক্ষণকাল পিনপতন নীরবতা। আমি জুতা ধুয়ে শেষ। পদ্মজা শুকনো কণ্ঠে বলল, ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন। ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি, তবুও না বলিনি, আর বলবও না। আমির পায়ে গট শব্দ তুলে যায়। পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। সে রাতের ওই বাড়িতে তারা 3 দিন ছিল। তারপরই আমির চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে। সে সারাক্ষণ আতঙ্কে থাকে। এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আমির রাতে ঘুমায় না, ছটফট করে। এই বুঝি পদ্মজার কিছু হয়ে গেল। পদ্মজা খেয়াল করেছে আমির রাতে কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তাছাড়া এভাবে লাশ অদৃশ্য হয়ে গেছে। পরপর 3 দিন কেটে যায়, তবুও কেউ কিছু বলেনি। কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যাপারটা ভয়ঙ্কর। পূর্ণার ওইখানে থেকে বিপজ্জনক। সে বিপজ্জনক ভয় পায় না, কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না। আবার পূর্ণা একা এই বাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে 3 জন একসাথে চলে এসেছে। তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে, যেতে তাকে হবেই। হাওলাদার বাড়ির প্রতিটি কর্ণের রহস্য সে নিজের নখদর্পণে আনবেই, এটা তার শপথ। অনেক রাত হয়েছে। রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয়। একবার ঘুম ভেঙে গেলে পূর্ণা আর ঘুমাতে পারে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। প্রেমা এখনো পড়ছে। পূর্ণা বিরক্ত নিয়ে প্রেমার দিকে তাকালো। মনে মনে বলল, এই মেয়ে কি বিশ্ব জয় করে ফেলবে পড়ে? এত তো আপাও পড়েনি। বাতিটা নিভিয়ে আসে, ঘুমা। অনেক পড়ছিস, কিরমির করে বলল পূর্ণা। প্রেমা গুরুজনদের মতো করে বলল, বাতিডা না বাতিডা বলো। থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দিব আমাকে কিছু শেখাতে আসলে। প্রেমার মুখে আধার নেমে আসে। সে থমথমে মুখ নিয়ে বই বন্ধ করে ঝিম মেরে বসে থাকে। সন্তুষ্ট হয়ে বলল, এবার হারিকেনের আলো নিভা, এরপর শুয়ে পড়। প্রেমা হারিকেনের আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক, নিভাতে হবে না, ভয় করে। তুই শুয়ে পড়। প্রেমা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে। লেপের ভেতর ঢুকে তার ঠান্ডা পা জোড়া পূর্ণার পায়ে লাগতে পূর্ণা হৈ হৈ করে ওঠে। ওমা গো, কি ঠান্ডা, দূরে যা। প্রেমার রাগে চোখে তাকালো। পূর্ণা ধমক দিয়ে বলল, কি হয়েছে? এমনে তাকাস কেন? খেয়ে ফেলবি? পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার। পূর্ণার কথাবার্তা পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে। সকালে উঠে নামাজ পড়তে হবে না, বই পড়তে হবে না, এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায়। পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমালো নাকি। যখন বুঝলো ঘুমিয়ে গেছে, তখন লেপ দিয়ে ভালো করে টেনে দিল প্রেমাকে। এরপর জড়িয়ে ধরল যেন দ্রুত বস। প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে। এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে, খুব বেশি। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কেন জানি। প্রেমার ঘুম খুব পাতলা। পূর্ণা তাকে জড়িয়ে ধরেছে, তার ঘুম ছুটে যায়।
ঠোঁটে ঠোঁট উঠে মুচকি হাসে। প্রায় এরকম হয়। সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমু দেয়, চুলে বিলি কেটে দেয়, হাত পায়ের নখ কেটে দেয়। ভালোবাসার অনেক রূপ হয়, তেমনি এই দুই বোনের ভালোবাসা অন্যরকম। লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। দুইজনই টের পায়, কিন্তু প্রকাশ্যে সাপে নেউলে যুদ্ধে চলে। পূর্ণার কিছুতেই ঘুম আসছে না। হারিকেনের আলো নিভু নিভু। পূর্ণা উঠে বসে, আবার শুয়ে পড়ে। নিভু নিভু আলো দিয়ে যে মৃদুলের কথা ভাবল, মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার। কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা 2 দিন ঘর থেকে বের হয়নি। তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয়। পদ্মজা সারাক্ষণ থাকতো, তাই ঢোকার সাহস পায়নি। 2 দিন পর পূর্ণা ছাদে যায়। পিছু পিছু মৃদুলও আসে। পূর্ণার পেছনে দাঁড়িয়ে আসে। পূর্ণা ফিরে তাকায়। মৃদুলকে দ্বিধাদ্বন্দ্বে দেখে পূর্ণা প্রশ্ন করল, কিছু বলবেন? মৃদুল বলল, কেমন আছো? শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পইরা গেছিলা। ভালো আছি। তোমার কি ধপাস ধপাস কইরা পইরা যাওয়ার ব্যামো আছে? পূর্ণা কিছু বলেনি। পদ্মজা নিষেধ করেছে সেই দিনের রাতের ব্যাপারটা কাউকে কিছু বলতে। মৃদুল দেখল পূর্ণা কপাল কুঁচকে কাঁধে হাত বোলাচ্ছে। সে বিচলিত হয়ে জানতে চাইল, বেদনা করছে? দাঁতের উপর পড়ছে? কতটা কাটছে কে জানে। তার উপর শীতের দিন, এই ঘা সহজে ভালো হইব না। এইখানে তো বাতাস হইতেছে, ঘরে যাও, ঘা বাড়াইও না। না, এইখানেই থাকবো। মৃদুল আর জোর করেনি। পূর্ণা যতক্ষণ ইচ্ছে সেও ছিল। এরপর একটু পর পর পূর্ণার খোঁজ নিয়েছে। পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায়। শুরুতে মৃদুলকে দেখে শুধুই ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে। মৃদুলের কথা বলে, দুষ্টামি হাসে, ভালো লাগে। মনের অনুভূতিগুলো হাঁটি হাঁটি পা পা করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী পূর্ণা টের পায়। এই বাড়িতে আসার পর মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে। সবার অগোচরে বলে যায় তার কথা। পরের দিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে পূর্ণা বলেছিল যাবে, কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল ও ঘুম ভেঙে সন্ধ্যায়, তাই আর যাওয়া হয়নি। গতকাল পদ্মজা বের হতে দিল না। পূর্ণার মন কেমন কেমন করছে, খুব মনে পড়ছে মৃদুলকে। হারিকেনের আলো নিভে যায়, তখনই জানালায় টোকা পড়ে। পূর্ণা ভয় পেয়ে যায়, কে যেন তার নাম ধরে ডাকছে। ভূত এলো নাকি? পূর্ণা ধরফরিয়ে বিছানা থেকে নামে। আবারও সেই ডাক ভেসে আসে, কণ্ঠটা পরিচিত। পূর্ণা ভ্রু কুঞ্চিত করে টিনের দেয়ালে কান পাতে। আবারও ভেসে আসে চেনা স্বর, এই পূর্ণা। কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুলল। মৃদুলের মুখটা ভেসে ওঠে। পূর্ণার বুক ধক করে উঠল, সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছড়িয়ে যায়। সে ফিসফিসিয়ে বলে, পাশের ঘরে আপা ভাইয়া, আপনি ঘাটে যান, আমি আসছি। আচ্ছা। মৃদুল চলে যায়। পূর্ণা তাড়াহুড়া করে সোয়েটার পরে লাল শাল দিয়ে মাথা ঢাকলো। তারপর হারিকেন
নতুন আগুন জ্বালিয়ে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক নেই দুইজনের, তবুও পূর্ণা কোনো এক বশীকরণের জাদুতে ছুটতে যাচ্ছে মৃদুলের কাছে। কলপার উঠতে গিয়ে আবার ছুটে আসে ঘরে, আয়না কাজল বের করে চোখে কাজল দেয়, তারপর বেরিয়ে পড়ে ব্যস্ত পায়ে কাটে আসে। চারদিকে জোনাকি পোকা জল জল করে জ্বলছে। একটু দূরে মৃদুল দাঁড়িয়ে আছে। পূর্ণার হাঁটার গতি কমে যায়। সে অকারণে লজ্জা পাচ্ছে। মৃদুল এগিয়ে আসে, তার গলায় মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার, শীতের জামা। শীতল জল ও বাতাসে শীতের যেন আরো বেশি জেঁকে ধরেছে। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনির্দ আরক্ত চোখে হারিকেনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল, কেন ডেকেছেন? কেমন আছো? পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে। অন্য বেলা তো এমন হয় না, এখন এরকম হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা। পূর্ণা বলল, ক্ষত স্থান পেকেছে, তাই একটু যন্ত্রণা হয়। আপনি কেমন আছেন? ভালো নেই। মৃদুলের কণ্ঠটি করুণ শোনালো। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায়, চোখাচোখি হয়। হারিকেনের আলোয় পূর্ণার কাজল চোখ দুটি তীরের বেগে মৃদুলের ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন? জানি না, এত রাতে আসা ঠিক হয়নি। এত রাইতে আমার ডাকা তুমি কেন সাড়া দিলা? জানি না। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না। দুজনের কেউই জানে না তারা কেন দেখা করেছে। মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণা জানে না সে কেন পরপুরুষের ডাকে সাড়া দিল। শুধু এইটুকু জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে, খালি খালি জায়গাটা পূরণ হয়েছে। তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে, তাই তার ভ্রু দুটি বেঁকে গেল। কাঁধে এক হাত রাখে। মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল, আবার বেদনা করছে? দেহি কেমনে, কি হইছে? মৃদুল 2 পা এগিয়ে আসে। পূর্ণা পিছিয়ে যায়। লাজুক ভঙ্গিতে বলল, অবিবাহিত মেয়ের কাঁধ দেখতে চাওয়া অন্যায়। সে তো দেখা আরেক অন্যায়। সব অন্যায় কি মানা যায়? অনেকে তো মানে, আমি পারি না। আপনি অন্যরকম। ব্যথা কমেছে, হুট করে বেড়ে যায়, আবার অল্প অল্প কমেও যায়। পাকলে এরকম হয়। ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো। মৃদুল থমকে যায়। পূর্ণা বলল, কেন ভয়? কার ভয়? আপনার, আমার আর সমাজ দুইটার। আপনাকে ভয় পেলে আসতাম না, আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে। উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল। ঝিঝি পোকারা ডাকছে, আলো দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাথাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল, আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করে দৃষ্টি নিয়ে তাকালো। বলল, তাহলে কেন এসেছে? চাইতেছে কোনো বশীকরণ বল, তাবিজের জোর এখানে আইসা পড়ছে। পূর্ণা হেসে ফেলল। হারিকেনের মায়াবী আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছিল। তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই। সে গাঢ় স্বরে বলল, পীড়িতেরই মায়া বড় জ্বালা। কপাল ঈশান কুঁচকে পূর্ণা প্রশ্ন করল, কার পীড়িতের?
দহনে জ্বলছেন। তোমারে কইতে হবে না, ঘরে যাও। পর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল, আমি কাজল দিয়েছি। পূর্ণা ভাবছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়াল হয়েছে। সে হেসে পূর্ণার চোখে চোখ আবার দেখল। হারিকেনের হলদে আলোয় পূর্ণার তেলতেলে ত্বক চিকচিক করছে। মৃদুল বলল, দেখেছি, ভালো লাগছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল। সে ঠোঁটে হাসি রেখে বলল, সাবধানে বাড়ি যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।